সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়। আপনাদের সঙ্গে আছি আমি ইব্রাহিম পাঠান। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। এরই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব নতুন ভ্যাট আইন হলো না, বাজেটে কি হবে এ বিষয়ে। আর এই প্রসঙ্গে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শর্মেন্দু নীলর্মী এবং দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব সাইদ সুফি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের টালি খাতায়। ডক্টর শর্মেন্দু নীলর্মী, আপনাকে প্রথমেই যে বিষয়টা আপনাকে প্রশ্ন করতে চাই, নতুন ভ্যাট আইন তো স্থগিত হয়ে গেল 2 বছরের জন্য। এই যে সিদ্ধান্তটি এলো গতকালকে, কে জিতলো, ব্যবসায়ী না অর্থনীতি না জনগণ? ভ্যাট আইন কিন্তু স্থগিত হয়নি। 2012-তে যে ভ্যাট আইন পাশ হয়েছে সে তা কার্যকর রয়েছে, কিন্তু তার পূর্ণ বাস্তবায়ন এবছর হবে না, আরও 2 বছরে, মানে আমরা পর্যায়ক্রমে সেটা করছি। কারণ 2008 থেকে যে প্রস্তাবনাটা হয়েছে, যেটা অনেক কথাবার্তার মাধ্যমে 2012-তে সংসদে পাশ হয়েছে, আমাদের ব্যবসায়ী মহলরা বলছেন যে যথেষ্ট প্রস্তুতি না থাকবার কারণে ওনাদের জন্য স্বস্তিদায়ক হয়েছে এই নতুন ভ্যাট আইন পুরোপুরি বাস্তবায়ন না করাটা। এখানে কতগুলো বিষয় আছে, এটার মধ্যে অর্থনীতি হারা জেতার বিষয় নয়। অর্থনীতি তখনই জিতবে যখন আমি সঠিক আর্থিক ব্যবস্থাপনা এবং শৃঙ্খলার মাধ্যমে এই যে ধাপে ধাপে উত্তরণ ঘটছে ভ্যাট আইনে সেটা কার্যকর করতে পারবো। আমার চাইতে উনি আরো ভালো বলতে পারবেন, আমাদের ভ্যাটের যে কোষাগারে জমা দেওয়ার যে সিস্টেম, যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখনো শিখি নাই, আমরা এখনো মানছি না। অনেক ক্ষেত্রেই দোকানগুলোতে সেই ইলেকট্রনিক যন্ত্র বসানো নাই, অনেক ক্ষেত্রেই দোকানদার আমাকে সেই ভ্যাটের কাগজটা দিচ্ছেন না, আমিও সেই ভ্যাটের কাগজটা নিচ্ছি না। ভ্যাটের কাগজ নিলেও সেটা জমা পড়ছে কিনা, সেই ইলেকট্রনিক যন্ত্রটা কাজ করছে কিনা সেটা কিন্তু ব্যবসায়ীরাই বলছেন যে করছে না। ফলে আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, 2 বছর সময় ব্যবসায়ীরা পেলেন, কিন্তু এর মধ্যে আমাদের প্রস্তুতি যেন চূড়ান্ত। তার মানে ম্যাডাম, আপনি কি বলতে চাচ্ছেন যে আচরণগত যে বিষয়টা, সংস্কৃতির যদি পরিবর্তন না হয় ভ্যাট প্রদানের অথবা কর প্রদানের, তাহলে নতুন আইন অথবা পুরনো আইন এ নিয়ে কোনো পার্থক্য তৈরি হচ্ছে না? আচরণ কিন্তু উভয় পক্ষের। এক হচ্ছে আমরা যারা কাজ করছি, যারা ভ্যাট দিতে হবে, সাধারণ মানুষ, শুধু দোকানের মালিক যারা ব্যবসা করছেন তারাও তো না, আমরা সকলেই ভ্যাটের আওতায় আছি। আমাদের আচরণগত পার্থক্য যেমন, আবার যিনি গ্রহীতা সরকার, যে রেসিপিয়েন্ট, তারও কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে এই পুরো প্রক্রিয়াটাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবার জন্য। ফলে উভয় পক্ষ থেকে এই শৃঙ্খলার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তাহলে সিদ্ধান্তটি সঠিক হয়েছে? অর্থনীতিবিদ হিসেবে আপনি কি বলেন? সঠিক তো এখন সময় বলে দেবে, কিন্তু আমার মনে হয়েছে যে ঠিক আছে। যদি খুব বেশি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, আমরা 2 বছর 23,000 কোটি টাকাই তো না এক বছরের জন্য, অনেক বড় বিষয় যে আমাদের অর্থনীতির জন্য তা না, কিন্তু হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা যদি যথাযথ প্রস্তুতির মাধ্যমে আর 2 বছর পর থেকে পূর্ণাঙ্গভাবে স্বস্তির মধ্যে দিয়ে বাস্তবায়ন করতে পারি, সেটা একটা বড় কাজের জায়গা হবে। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, পুরো মাস ধরে আমার এক ধরনের অ্যাসেসমেন্ট ছিল আবগারি শুল্ক এবং ভ্যাটের ব্যাপারে। 2 বছর কিন্তু আমাদের ইলেকশন চলে আসছে, হ্যাঁ, মানে নির্বাচনের একটা বিষয়ও কিন্তু সামনে আছে। এই বিষয় নিয়ে আমরা আবার কথা বলতে আসবো, এই নির্বাচন কেন্দ্রিক। আমরা একটু জনাব সাইদ সুফির কাছে যেতে চাই। এই যে সিদ্ধান্তটি নেওয়া হলো 2 বছরের জন্য কার্যকর স্থগিত, যেটি আপা বললেন, দোকান মালিক সমিতির প্রতিনিধি হিসাবে আপনি কি বলবেন? আপনারা তো আবার পুরনো প্যাকেজ ভ্যাটের যে জায়গা, সেই জায়গায় ফিরে গেলেন। আমরা এই ব্যাপারে সরকারকে স্বাগত জানাই, কারণ আমাদের দীর্ঘদিনের একটা চাওয়া ছিল যে প্যাকেজ ভ্যাট। কারণ প্যাকেজ ভ্যাটটা এর জন্যই দিতে চাচ্ছি আমরা, এখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, 1। 2 নম্বর হচ্ছে যে সরকারের যে নতুন নীতিমালা যেগুলা, এটা কম্পিউটারাইজ, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনার ইসিআর মেশিন বসাতে হবে। আমরা কিন্তু ব্যবসায়ীদের মধ্যে, দোকান ব্যবসায়ীদের মধ্যে ছোট বড় বিভিন্ন আকারের দোকান আছে, তো ছোট একটা দোকানের মধ্যে এটা কি করে সম্ভব? আবার এখানে আমরা যেভাবে আমরা আর্ন করি, সে আর্ন করতে গেলে আরেকটা অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে, যে এটাকে
কমিউনিকেট করার জন্য, অপারেট করার জন্য। এখানে একটা কথা আছে, আমাদের অর্থনীতিবিদরা কিন্তু বলে থাকেন যে এখন আমাদের প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যে একটা স্মার্টফোনের মাধ্যমেই হিসাব রাখা সম্ভব, সফটওয়্যার ওই জায়গায় ডেভেলপ করেছে। আর আমাদের দেশে বেকারের সংখ্যা কিন্তু অনেক, গতকালকে বাজেটে সেটা আলোচিত হয়েছে। একজন গ্র্যাজুয়েট যারা বিবিএ এমবিএ পাশ করে বসে আছে, তাকে যদি আপনি হিসাবের সহযোগিতার জন্য নেন, তাহলে কর্মসংস্থানের একটি জায়গা হয়, হিসাবের স্বচ্ছতা আসে, অর্থনীতি এগিয়ে যায়। আমাদের তো এখন বাংলাদেশের মোটো ডিজিটাল বাংলাদেশ, সেই ক্ষেত্রে আমরা যেতে চাই, তাহলে তো এই জায়গা থেকে আসলে যত দূরে থাকবো আমরা তত আমরা পিছিয়ে যাব। আমরা কি তাহলে পিছিয়ে গেলাম না? হ্যাঁ, একদিক থেকে এটা থেকে পেছানো হয়ে গেল, কিন্তু আমাদেরকে এ ব্যাপারে একটু ট্রেন্ড আপ হতে হবে। এবং আপনি যেটা বলছিলেন যে গ্র্যাজুয়েশন যারা নিয়ে আমার দোকানে স্টাফ হিসাবে আসবে, তার স্যালারিটাও এরকম হতে হবে। আর সার্বাঙ্গিকভাবে দেশের পরিস্থিতি কিন্তু এখন বেশ ঊর্ধ্বগতিতে চলছে, দ্রব্যমূল্য, সেই হিসাবে কিন্তু আমাদেরকে বেতনটাও ওইভাবেই দিতে হবে। সমস্যাটা কোথায়? আমি একটু আপনাকে ছোট্ট একটা হিসাব দেখিয়ে দিতে চাই। পুরনো আইন হলেও কিন্তু অনেক পণ্যে 15% ভ্যাট আছে, আর যেটি নতুন ভাবে কার্যকর হতে যাচ্ছে কোথাও 5, 6, 7% ভ্যাট থাকবে। আপনি যখন সারা বছর লেনদেন শেষে একটা নির্দিষ্ট হারে টার্নওভার অথবা প্যাকেজ ভ্যাট দেবেন, তার মানে গ্রাহকের কাছ থেকে আপনি ভ্যাট নিচ্ছেন, সেটা আপনার হিসাবের মধ্যে আছে, সেটি আপনার মুনাফার খাতায় যুক্ত হচ্ছে। সেইখান থেকে যদি একজন গ্র্যাজুয়েটকে আপনি পয়সা দিয়ে রাখেন মাসের বেতন হিসাবে, সেক্ষেত্রে তো খুব বেশি আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি? না, এ ব্যাপারে আমাদের একটু অভ্যস্ত হতে হবে। আর সরকার মহোদয়কে আমরা কংগ্রেচুলেট করি যে 2 বছরের জন্য যে পিছানো হলো, এতে করে আমাদের মন মানসিকতা একটু মোটিভেটেড হতে হবে, আমাদের ট্রেনিং দিতে হবে, সেমিনার করতে হবে, এবং সরকারকে আমরা কিভাবে দিতে পারি, সরকার আমাদের থেকে কিভাবে নিবেন, এগুলো একটু আমাদের কাছে তথ্য আছে। বিশেষ করে আমি এনবিআর এর লাগাতারভাবে কাজ করার ফলে আমি দেখেছি যে গত একটা বছর এনবিআর কিন্তু বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছে, অংশীজন আছে, সবার সাথে তারা বসেছে, ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিং অফ দ্য ট্রেনার, প্রশিক্ষককে প্রশিক্ষণ দেওয়া, এই প্রক্রিয়াগুলো ছিল। তো তারপরও শেষ পর্যন্ত আপনার এসে বলেছেন যে আসলে পর্যাপ্ত প্রস্তুতি হয়নি, সেটি সঠিক ছিল কিনা? না, সেটি আমার মতে সঠিক ছিল না। কারণ আমাদের রুট লেভেল পর্যন্ত এই ট্রেনিংটা বা এই দক্ষতাটা বা এইভাবে বলার এইগুলো কোনো সিস্টেম ছিল না। ওনারা অফিসে বসে মিটিং করতেন, এটা পাবলিকলি আসেনি, ওইভাবে আমার চোখে পড়েনি। ম্যাডাম, আপনার কাছে আবার ফিরে আসতে চাই। আপনি বলছিলেন যে 23,000 কোটি টাকা আমরা বছরে কম পাবো যদি নতুন আইনটি আমরা বাস্তবায়ন করতে না পারি। কিন্তু আমরা তো পদ্মা সেতুর মতো ফাস্ট ট্র্যাকের যে প্রজেক্ট, এরকম 10টি বড় প্রকল্প হাতে নিয়েছি। এখানে বেশিরভাগ টাকাই আমাদের নিজস্ব অর্থায়নে করতে হবে। আমাদের যে অর্থনীতির চাকা বড় হচ্ছে, আমাদের কিন্তু রাষ্ট্রীয় খাতের খরচও কিন্তু বাড়ছে। ফলে আমরা যদি টাকার যোগান দিতে না পারি এবং নতুন নতুন ইনোভেটিভ কর আহরণের যে কৌশল, সেটা যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে তো আমরা বোধহয় এগোতে পারবো। সত্যি? তাহলে আপনার কৌশল কি? দুটো কৌশল। একটা হচ্ছে আপনি করের আওতা বাড়িয়েছেন, এবং ঠিক আছে 12% আছে, বিভিন্ন স্ল্যাবে ভ্যাট আছে। আমি 15%তে টিকলাম না। 15% যদি আমি টিকতাম তাহলে হচ্ছে আমার আরো 23,000-24,000 কোটি টাকা বাড়তো। যেহেতু আমি ওখান থেকে সরে এলাম, আমার তাহলে কি করতে হবে? আমার করতে হবে হচ্ছে আগামী 2 বছর ধরে আমার যতটুকু সম্ভব শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে আমার সবাইকে যেন আমি সঠিকভাবে ভ্যাটটা দেওয়াতে পারি, সেটার মধ্যে নিয়ে আসা। শুধু ভ্যাট কেন, আয়করের বিষয় হচ্ছে যাদের বেতনের উৎস থেকে আয়কর কাটা হয়, তারা বাদে কিন্তু বাকিরা আয়কর ঠিকমতো দিচ্ছেন কিনা এই ব্যাপারে খুব মনিটরিং এর বিষয় নাই আসলে। হ্যাঁ, ওই জায়গাটাও একটু শক্তিশালী মনিটরিং করা দরকার। অর্থাৎ আমি হচ্ছে ভ্যাট বাড়িয়ে, করের হার বাড়িয়ে আমি সংগ্রহ করতে পারতাম, সেটা থেকে সরে আসার ফলে এখন আমাকে যেটা করতে হবে, আসলে সরে আসার ফলে না, দুটোই যুগপৎভাবেই করা উচিত ছিল, কিন্তু এখন আরো জোরদারভাবে আমি যেটুকু করেছি আইনের মধ্যে, সেটুকু যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয়। একটা জিনিস আমি ওনার কথার সূত্র ধরে বলি, আমাদের অনেক ছোট ছোট মুদি দোকান আছে, চায়ের দোকান আছে, হ্যাঁ, তারা কিভাবে দিবেন এটা? আমাদের ইকোনমি অফ স্কেল যদি বলি, এই এই ইসিআর যন্ত্রগুলোর মাধ্যমে কিন্তু আমাদেরকে ভ্যাট প্রদান করতেই হবে, কোনো না কোনোভাবে এই হিসাবের মধ্যে আসতেই হবে। আজকে না হলেও 2 বছর পর না হলে 5 বছরের মধ্যে এই পুরো জিনিসটা ঘটতেই হবে। তখন মুক্তবাজার অর্থনীতির অনেক
ধরনের সমস্যা আছে, কিন্তু একটা বিষয় তো সত্যি যে আমার ছোট দোকানদার যদি টিকতে না পারেন এর মধ্যে, তাহলে উনি টিকবেন না। আমার একজন গ্র্যাজুয়েট বলবো না, 7-8 বা ম্যাট্রিক পাস করা ছেলে মেয়েও হয়তো বা ততদিনে শিখে যাবেন যে কিভাবে এগুলো মেনটেন করতে হয়। হ্যাঁ, তো এই জায়গায় আমাদেরকে আসতেই হবে, এবং 1 বছরের প্রস্তুতি আমি সত্যি কথা মনে করি যে এত বড় একটা, এত জনসংখ্যার একটা দেশে যেখানে এত ছোট ছোট দোকানদার আছে, সেখানে আসলে 1 বছরের প্রস্তুতি যথেষ্ট নয়। কয় বছরের প্রস্তুতি লাগবে ম্যাডাম তাহলে? সেটা তো বলা কঠিন। এটা আইনটা 2012 সালে পাশ হয়েছে, আমরা এখন 2017 সালের যে বাজেট সেখান থেকে পিছিয়ে এলাম, 2019 সালের অপেক্ষায় আছি, তাহলে 7 বছর গেল। একটা অনলাইন ভিত্তিক আইন, যেটি আধুনিক আইন, সেটি বাস্তবায়ন করতে 7 বছর আমরা বলছি। পরবর্তীতে হয়তো নতুন করে আবারও এরকম একই পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যেহেতু ব্যবসায়ীরা এতটা একসাথে একাট্টাভাবে এবার আমরা দেখলাম সেটা প্রতিরোধ করেছেন বলাই যায়। তাহলে আমরা কতদিনে সেটি করতে পারবো? 2 বছরের মাথায় এটা তো কেউ শিখবেন, অধিকাংশরাই মানে শিখে উঠবেন, কেউ কেউ শিখবেন না। যারা শিখবেন না তারাও এক ধরনের চাপ বোধ করবেন এবং বাধ্য হবেন শিখতে। দেখা যাক। আমার মনে হয় যে এর মধ্যে যদি ব্যবসায়ী মহল আন্তরিক হন এবং সরকারও সেইভাবে জোরদার এক ধরনের তাগিদ থাকে সরকার থেকে, না থাকার কোনো কারণ নাই, আমার মনে হয় যে আস্তে ধীরে 2 বছর পরে হয়তোবা সেটা বাস্তবায়নযোগ্য হয়ে উঠবে। আপনি কি মনে করেন তাহলে যে ভ্যাট আইনটি যেটি কার্যকর করা গেল না, এর ফলে কিছুটা জৌলুস সারিয়েছে এবারের বাজেট? না, জৌলুস সারানোর কিছু নাই। বাজেট তো শুধু ভ্যাট, আমি কতটা রাজস্ব সংগ্রহ করলাম তার উপরে না, বাজেট হচ্ছে আমি আসলে কোন কোন খাতে বিনিয়োগ করলাম তার উপরে। এটা যদি বলতে হয়, আমি প্রথমেই বলতে চাই, আমি গতকাল প্রধানমন্ত্রীর যে বাজেট মানে সংসদে যে বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী, আমি সেটা পুরোটা মনোযোগ দিয়ে শুনেছি এবং আমি সাধুবাদ জানাই। এটার 2টো অংশ ছিল। প্রথম অংশ ছিল উনি এই যাবৎকালে কি কি করেছেন, অর্থাৎ কি কি সেবা দেশের মানুষের জন্য তার সরকার দিয়েছে, এবং দ্বিতীয় অংশ ছিল যেটা রিলেটিভলি অনেক সংক্ষেপে ছিল, সেটা হচ্ছে কি কি পরিবর্তন এই বাজেটের যে প্রথমে যে প্রস্তাব হয়েছে সেখানে উনি আশা করেন। তার মধ্যে 3টা বিষয় উনি উল্লেখ করেছেন। আমি মনে করি এই যে সেবা সম্পর্কে, এই যে 3টি বিষয় বললেন, আমরা বিরতির পরে এসে শুনবো। বিশেষ করে ভ্যাট ছাড়াও বাজেটের অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সেইগুলো আমরা জানবো। দর্শক, টালিখাতা এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, দেখছেন টালিখাতা। আমাদের আজকের বিষয় নতুন ভ্যাট আইন হলো না, বাজেটে কি হবে, আর এই প্রসঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শর্মিন্দু নীলমী এবং দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব সাইদ সুফির সঙ্গে। ম্যাডাম, আমরা যে বিষয়টি আলোচনা করছিলেন যে 3টি বিষয় আপনি ভালোভাবে লক্ষ্য করেছেন গতকালকে বাজেট বক্তৃতা, বিশেষ করে প্রধানমন্ত্রী যে বলেছেন, আমরা দেখলাম 4,66,000 কোটি টাকার নতুন বাজেট, যেটা আজকে আমরা পাশ হওয়ার প্রক্রিয়ার মধ্যে দেখছি, আলোচনা চলছে। আপনি কি দেখলেন, আপনার অবজারভেশন? মাননীয় প্রধানমন্ত্রী 3টি বিশেষ প্রস্তাবনা পরামর্শ অর্থমন্ত্রীর জন্য রেখেছেন। এক হচ্ছে চাল আমদানির উপর আমদানি শুল্ক, যেটা 25% উপরে ছিল, সেটা 10% কমিয়ে আনা, এবং সেটাও অন্তরীণ সময়ের জন্য, এটা এমন না যে সব সময়ের জন্য, কারণ হাওরের বিপর্যয়ের ফলে বাজার খুব ভলাটাইল হয়ে আছে, সেই জায়গাটা একটা বিষয় আছে, এবং আমি মনে করি এটা খুবই সময় উপযোগী হয়েছে। সঞ্চয়ী হিসেবে আবগারি শুল্কের যে 3টি ধাপ, সেটাকে সবাই আমরা স্বাগত জানিয়েছি, এবং আমি মনে করি যে 1 কোটি টাকার উপরে যে সঞ্চয়ী হিসাবগুলো আছে তার স্ল্যাব আরও বেশি যদি হতে পারতো তাহলে আরও ভালো হতো, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর হচ্ছে ভ্যাট আইন, যেটা বলা হয়েছে যে 2 বছর পর থেকে আসবে, কার্যকর হবে। কতগুলো জিনিস আছে, যেমন সৌর প্যানেলে আমদানি শুল্ক কমিয়ে আনা, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে হাই ইল্ডিং গাড়িগুলো আছে, অর্থাৎ যেগুলো আমাদের উন্নত প্রযুক্তির যে গাড়িগুলো, সেগুলোর উপর ট্যাক্স কমানো হয়েছে, ফলে সেগুলো তো জ্বালানি সাশ্রয়ী, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। পোশাক খাতের ট্যাক্স আপনি বলেছেন যে 12% নিয়ে আসা হয়েছে, এখানে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের তাহলে বাকি খাতগুলো কি হবে, যেমন আমাদের সফটওয়্যার যে কোম্পানিগুলো আছে তাদেরকে কিন্তু শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে। হ্যাঁ, এটাও আমি মনে করি গুরুত্বপূর্ণ, যেহেতু একটা প্রমিজিং সেক্টর
সেক্টর উঠছে, অনেক মানুষ কাজ করছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। এইভাবে আমাদের যদি কস্ট এফেক্টিভনেস বিবেচনা করে এবং গ্লোবাল কম্পিটিটিভনেস বিবেচনা করে হিসাব করা হয়, সবার ক্ষেত্রে যে সমানভাবে এই ট্যাক্স প্রযোজ্য হবে তা কিন্তু নয়। আমাদের ওষুধ শিল্প, আমাদের বাকি শিল্পগুলোর কস্ট এফেক্টিভনেস বিবেচনা করে এক একটার জন্য এক এক ধরনের শুল্ক আরোপ করা উচিত, এবং সেটাই হচ্ছে। আমাদের সেচ যন্ত্রের বিলের উপর 20% রিবেট দেওয়া হয়েছে। আমি আশা করব যে এবার সেচের মূল্য কমবে পার ইউনিট, কিন্তু সমস্যা হচ্ছে যে এটা সেচ যন্ত্রের মালিকদের আসলে সুবিধা করে দেয় যতটা না কৃষকদের দিচ্ছে। কারণ আমি ডিজেল এবং কেরোসিনের মূল্য কমাইনি, সেটা কমালে আরও একটু সুবিধা হতো। এই তো আরও। ম্যাডাম, আপনি একজন শিক্ষক, অর্থনীতি বিভাগের শিক্ষক, আবার আমরা অর্থনীতির এই যে বিষয় এবং শিক্ষা নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। শিক্ষামন্ত্রী বলছিলেন শিক্ষক তৈরি করার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, এবং শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়েও কিন্তু আলোচনা হয়েছে, এবং সবচেয়ে বেশি আলোচনা হয়েছে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া এবং তাদের জন্য যে আর্থিক উন্নয়ন প্রণোদনা, সেইগুলো আপনি কিভাবে দেখেন এই বিষয়কে? আপনি এই বছরের জেন্ডার বাজেটটা খেয়াল করেছেন কিনা আমি জানি না। জেন্ডার বাজেট 44টা মন্ত্রণালয় এবং বিভাগ দিয়ে থাকে। সেখানে এবছর শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় যেহেতু কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড একটা তৈরি হয়েছে, তারাও জেন্ডার বাজেট দিয়েছেন। সেখানে খুব ইন্টারেস্টিং, আমাদের দেশের প্রায় মাদ্রাসাগুলোয় 54% মেয়ে কিন্তু ছাত্রী। আমাদের টোটাল মাদ্রাসা শিক্ষায় যত ছাত্রছাত্রী আছে তার মধ্যে 54% হচ্ছে ছাত্রী। আমি যদি সরকারি মাদ্রাসার শিক্ষা যে শিক্ষায়তনগুলো আছে সেখানে যদি শিক্ষকের সংখ্যা দেখি, তাহলে একজনও নারী শিক্ষক নাই। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমাদের জেন্ডার সরকারি তথ্য বলছে। শিক্ষার ব্যবস্থাটা আমি আপনাকে বলি, আমি গ্রামে গঞ্জে আমার যাওয়ার সুযোগ হয় বিভিন্ন কাজের সুবাদে। ধরেন ক্লাস 7, 8, 9 পর্যন্ত একটা মেয়ে পড়েছে, তারপরেও বিয়েই হচ্ছে তার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায়। কারণ 7, 8, 9-এ পড়ে এমন কোনো ধরনের বিশেষায়িত দক্ষতা তার পক্ষে অর্জন করা সম্ভব হয় না যাতে করে সে এই বাজারে কম্পিটিটিভ হয়ে থাকবে। বুঝতে পেরেছি ম্যাডাম। তার মানে নারী শিক্ষার ক্ষেত্রে আমাদের বিনিয়োগ আরো বাড়াতে হবে। বিনিয়োগ মানে কি, আমাদের ভিন্নভাবে ভাবতে হবে আসলে। এবার আমরা একটু জনাব সাইদ সুফির কাছে আবার ফিরে আসতে চাই। আপনি বলছিলেন যে বাজেটের বেশ কিছু ভালো দিক আছে। অর্থমন্ত্রী কিন্তু এবং প্রধানমন্ত্রী গতকালকে বেশ কিছু ইতিবাচক ঘোষণা দিয়েছেন। ভ্যাট আইনের বাস্তবায়ন না হওয়ার ফলে আপনারা তো এক ধরনের খুশিতে আছেন। আর কি কি ভালো দিক দেখছেন এই ব্যবসায় এই বাজেটে? না, আমরা ভ্যাট আইনটা আগের নিয়মে যেটা প্রধানমন্ত্রী সুপারিশ করেছেন আমরা স্বাগত জানাই, এবং এর ফলে আমরা ব্যবসায়ীদের মধ্যে যে আমাদের যে একটা ছিল, একটা ভীতি, এই ভীতিটা এখন আর কাজ করবে না। আপাতত 2 বছর আমরা চুকিয়ে ব্যবসা করতে পারবো এবং ভালো ব্যবসা হবে। তার মানে ব্যবসায়ীদের শুধুমাত্র একমাত্র ভীতির জায়গায় ছিল ভ্যাট আইন বাস্তবায়ন, অন্য ক্ষেত্রে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কোনো আপনাদের কোনো চিন্তা নেই? না, আমাদের ওই রকম কোনো পরিকল্পনা নেই, কিন্তু আমরা একটু ভীতির মধ্যেই ছিলাম ভ্যাটটা নিয়ে। আর ভ্যাটটা যেভাবে আমি একটু আগে ক্লারিফিকেশন একটু দিতে চেষ্টা করেছিলাম আপনাকে, যে আমাদের যে লোকবল এগুলা ট্রেন্ড আপ করতে হবে। ট্রেন্ড আপ দেন আমরা দিতে চাই এবং সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা না দিলে দেশ কিভাবে উন্নয়নের দিকে যাবে? এবং সরকার যে কতগুলো বাজেট বক্তৃতায় দেখলাম যে উন্নয়নের যেগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে আমাদের ইন্টারনাল রিসোর্স থেকে আমাদের দেওয়া উচিত। 7 বছরও প্রশিক্ষিত হতে পারেননি, তাহলে আগামী 2 বছর 7 বছর তো আমরা শুধু সংগ্রামী করে গেছি, প্রশিক্ষণের দিকে তো আমাদের খেয়াল ছিল না, ওইদিকে তো খেয়াল নেই। আমাদের তো টার্গেট একটাই, আমরা প্যাকেজ ভ্যাট দিতে চাই। এর উপরেই তো আমাদের কালচার, এটা নিয়েই তো আমরা গবেষণা করতেছিলাম, যার ফলে আমরা প্রশিক্ষিত হতে পারিনি। তবে যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 2 বছর টাইম দিয়েছেন, এই 2 বছরে আশা করি আমরা অগ্রগামী হব ইনশাআল্লাহ। নির্বাচনের পরে যে দলই সরকার গঠন করুক না কেন, তখন এই ভ্যাট আইন বাস্তবায়নে আপনাদের কোনো আপত্তি থাকবে না? আপাতত দেখছি না, তবে সরকারের পরবর্তী যে সরকার আসবে তাদের পলিসিটা কি, সে পলিসির উপরেও আমাদের কথা থাকতে পারে। কারণ তারা ওইভাবে সাজাবে কিনা বা স্বচ্ছতা আসবে কিনা। আমরা অ্যাকচুয়ালি ব্যবসায়ীরা চাই স্বচ্ছতা দেখান, আমি ভ্যাট দিব। পুরনো আইনে কি স্বচ্ছতা আছে? হ্যাঁ, পুরনো আইনে স্বচ্ছতা আছে। আমাদের দেশে একটা প্রবলেম হলো, আমি এই কথাটা আগেও বলেছি, যে আমাদের ক্রেতারা ভ্যাট দিতে চান না। ভ্যাট দেওয়ার মধ্যে
তাদের ওই প্রবণতাটা নাই। ভ্যাট চাইলে পরে আমি চাইলাম যে যেমন 15% ভ্যাট দিতে হবে, তো 200 টাকার একটা শার্ট কিনলে 30 টাকা দিতে হবে, তো সেই জায়গা তো দিতে চাচ্ছে না তারা। জনাব সাইদ সুফি, আমরা বিরতির পর আবার ফিরে আসবো আপনার কাছে এই আলোচনায়। দর্শক, টালিখাতে এই পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন ডিবিসি নিউজের টালিখাতা। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক নীলুর মিম। আপনি বলছিলেন বিরতির আগে যে কর পরিষেবা নিয়ে আপনার কিছু আলাদা করে পর্যবেক্ষণ আছে, যেগুলো করা উচিত ছিল, আপনি যদি একটু যোগ করেন। হ্যাঁ, কর পরিষেবা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ কেন আয়কর দেয় না, ব্যবসায়ী কেন ভ্যাট দিতে আগ্রহী না? ব্যবসায়ী তো আপনার অংশ। কারণ হচ্ছে আমি যে বুড়ো বয়সে গিয়ে আমার স্বাস্থ্যসেবা আমাকেই কিনতে হয়, এমনকি মানে শুধু বুড়ো বয়সে যেহেতু স্বাস্থ্যসেবা বেশি লাগে সেই জন্য বলছি, আমার বাচ্চার পড়াশোনার খরচ আমাকেই তুলতে হয়, আমার বাড়িতে একটা আলাদাভাবে দারোয়ান রাখতে হয়, কারণ হচ্ছে আমি সেই নিরাপত্তার সুবিধাটা পুলিশের কাছ থেকে যথাযথভাবে পাই না। সমস্ত ক্ষেত্রে আমার যখন অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হয় তখন কিন্তু আমি নিরুৎসাহিত হব এই ট্যাক্স ভ্যাট দেওয়ার ক্ষেত্রে। এই জিনিসটা মাথায় রেখে সেবার মান আমি সরকারের কাছ থেকে যত পাবো তত ভালো। আমি কর পরিষেবা নিয়ে কথা বলছিলেন যে আসলে মানুষ কর দেয় তার থেকে একটা ধরনের রিটার্ন পাওয়ার জন্য, সেটা আমাদের দিকে না। আরেকটি বিষয় বলছিলেন যে আমাদের চালের যে মজুদ, গতকালকে প্রধানমন্ত্রী তথ্য দিয়েছেন 1 কোটি মেট্রিক টনের উপরে আমাদের চাল মজুদ রয়েছে। তারপরেও কিন্তু আমাদের চালের দাম এখন প্রায় 60 টাকা ছুঁই 50 থেকে 60 টাকার মধ্যে। বাজেটে নিয়ে কথা হয়েছে, তাহলে আমাদের তারপর দাম বেড়ে যাচ্ছে, এই জায়গাটা কিভাবে? ধরেন আমরা যে চিকন চাল খাই সেটা 60 টাকার উপরে, 62 থেকে 65 টাকা, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। আপনাকে হিসাব করতে হবে মোটা চালের দাম 50 টাকার উপরে ছুঁয়েছে। আমাদের অ্যাভারেজ যে মূল্যস্ফীতি সেটা 5.24 গত অর্থ বছরে, সেটা যথেষ্ট রিজনেবল বলে আমরা ভাবছি। কিন্তু আমাদের নন ফুড আইটেমে আসলে মূল্যস্ফীতি কমেছে। ফুড আইটেমে গত এই অর্থ বছরে এই পর্যন্ত আমাদের মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 44% উপরে, যেটা গরিব মানুষের উপরে সাংঘাতিকভাবে প্রভাব ফেলে। প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে চালের মূল্য বৃদ্ধি পাওয়াতে কৃষক ন্যায্য মূল্য পেয়েছে, কথাটা আসলে সেইভাবে সঠিক নয়। ম্যাডাম, আপনার কাছে আবার ফিরবো। দর্শক, এই মুহূর্তে একটি তথ্য জানিয়ে যেতে চাই যে আমরা কিন্তু যে আমাদের যে বাজেট নিয়ে আলোচনা চলছিল সেই বাজেটটি পাশ হয়ে গেছে আজকের এই সংসদে। ফিরে এলাম। চালের মূল্য বাড়ার সাথে সাথে কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার কিন্তু তেমন কোনো যৌক্তিক সম্পর্ক এখনো পর্যন্ত নাই। কারণ চাল যখন উঠেছে, আমার আমন ধানটা যখন বড়, তো আমার কিছুটা মার খেয়েছে, তারপরে বড় বাকি যারা প্রডিউস করেছেন, আমার সরকার কিন্তু চালের মূল্য ঘোষিত মূল্য ঘোষণা করেছেন হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মাসে, সেখান থেকে কিন্তু বাড়েনি। সরকার বাড়তি দামে একটা চালও কৃষকের কাছ থেকে কেনেনি। ইনফ্যাক্ট সরকার কৃষকের কাছ থেকে কেনেন না, উনি চাল কলের কাছ থেকে কেনেন। চাল কলের মালিকরা সেই সুবিধা পায়, মধ্যস্বত্বভোগী যারা বাজারে নিয়ে আসেন তারা সুবিধা পায়, কিন্তু যারা চাল কিনে খায় তারা সেই সুবিধাটা পাচ্ছে না। তার মানে আমাদের কিন্তু মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে। এই যে বাজেট পাশ হলো কিছুক্ষণ আগে, সেইখানে কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু আলাদা করে আমরা কিছুই দেখলাম না। মূল্যস্ফীতি বেড়ে গেলে সবচাইতে বিপদে পড়ে সাধারণ মানুষ, কিনে খাওয়া মানুষ যারা চাল কিনে খায়, এবং মানে সেটা ফুড আইটেমের উপর সবচেয়ে বর্তায়। খাদ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দুজনেই বলেছেন যে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে এই মানে আমার স্টক থাকা সত্ত্বেও দাম বেড়েছে। এটার দায় কিন্তু সরকারকে নিতেই হবে। অসাধু ব্যবসায়ীদের যে কার্যক্রম, এটার দায়িত্ব তো এড়াতে পারে না। ম্যাডাম, আপনার কাছে আবার ফিরবো হয়তো আমরা একটু জনাব সাইদ সুফির কাছে যেতে চাই। যে বাজেটটি পাশ হয়ে গেল, আপনাদের অনেক দাবি মানা হয়েছে, আর কি কি প্রত্যাশা ছিল? প্রত্যাশা তো সবই বোধহয় পূরণ হয়ে গেছে ব্যবসায়ীদের। হ্যাঁ, মোটামুটি আমরা স্যাটিসফাইড। তো প্রত্যাশা বলতে তো দেশের আমরা কিন্তু ব্যবসা বাণিজ্যটা ওইভাবে পাচ্ছি না। আমাদের রিটেল যে সেল, আমি দোকানি হিসাবে বলতে চাই যে আমার রিটেল সেলটা ওইরকম প্রোগ্রেস করছে না। কেন করছে না, কোথায় করছে না, এই টাকাটা কোথায় যাচ্ছে? একটা বৃহৎ অংশ টাকা চলে যাচ্ছে বাইরে। আপনারা জিনিসপত্রের দাম বেশি রাখেন কেন? ঈদের সময় কলকাতা বাংলাদেশের চাইতে যদি কম টাকায় পণ্য বিক্রি করতে পারে, দেশের ক্রেতাদের কাছ থেকে আপনারা বেশি টাকা নেন কেন? এখন তো সবাই সবকিছু জানে কোথায় কয় টাকায় কোন জিনিসটা পাওয়া যায়। হ্যাঁ, সেটা ঠিক আছে, অনলাইনেও জানা যায়, অনলাইনেও এখন অনেক ধরনের ব্যবসা হয়, তা ঠিক আছে। কিন্তু আমাদের যে একটা প্রবণতা, অতি মুনাফার একটা প্রবণতা আছে। না, অতি মুনাফার প্রবণতাটা আছে, কারণ এই কিছুটা আছে,
এটা আমি স্বীকার করতে চাই। এর জন্য সারা বছরই বসে থাকতে হয় আমাদের, স্টাফ, দোকান ভাড়া, ইলেকট্রিসিটি তো এখন অনেক এটা একটা প্রসাধনীর মতো, মানে এটা একটা লাক্সারির মতো, ইলেকট্রিক বিলটা দিতে হয়। এই সমস্ত কিছু দিয়ে সারা বছর আমাদের এটা লস গুনতে হয়, আর বাইরের দেশে এই লসটা গুনতে হয় না। আরেকটা জিনিস আমাদের দেশের মানুষের মধ্যে একটা প্রবণতা আছে, আমাদের একটু মনে হয়, আমি মাপ চেয়ে নিচ্ছি, দেশপ্রেমের মনে হয় একটু অভাব আছে। কারণ আমরা চলে যাই ভারতে শপিং করতে, চলে যাই ব্যাংককে। আরেকটা মজার কথা আছে, দেখেন, আমি ছোট করে একটু যোগ করতে চাই যে আমাদের রোজার মাসটা আমাদের পার করলাম, আমরা দেখেছি রোজার মাস কেন্দ্রিক সমস্ত ভোগ্যপণ্যের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা, যেখানে অন্যান্য দেশের তুলনা করলে দেখা যায় এই সময় তার অন্যান্য ভোগ্যপণ্যের দাম কমিয়ে রাখেন। এই সুযোগে চিনির কোনো মজুদের ঘাটতি ছিল না, চালের মজুদের ঘাটতি নেই প্রধানমন্ত্রী বলেছেন, তারপরে সবকিছু দাম ব্যবসায়ীরা বাড়িয়েই চলেছেন। এই জায়গা থেকে যদি প্রতিকার না আসে, আর আপনারা যদি বাজেট থেকে শুধুমাত্র ভালো কিছু প্রত্যাশা করেন, সুবিধা প্রত্যাশা করেন, জনগণের সাথে কি এক ধরনের আপনাদের দ্বিমুখী আচরণ হয়ে যায় কিনা? যে প্রতিশ্রুতি থাকে, নৈতিকতার প্রতিশ্রুতি। হ্যাঁ, এখানে একটু নৈতিকতার প্রতিশ্রুতি, আমাদেরও কমিটমেন্ট থাকা দরকার। এবং এই সময়টা রমজান মাসে আমাদের জিনিসপত্রের দামটা স্থিতিশীল রাখা উচিত এবং সরকারকে এই ব্যাপারে সহযোগিতা করা উচিত। কিন্তু আমরা কিছু নিজেদের দায় নিতে হয়, কিছু অসাধু ব্যবসায়ী আছি, এরা মিলে সিন্ডিকেট করে এইগুলা কাজগুলা করে। কিন্তু এখানে সরকারের একটু দায়বদ্ধতা আছে, সরকারের একটু নজরদারি অভাব। আপনাকে ধন্যবাদ অধ্যাপক শর্মিন্দু নীলুরমি। আপনার কাছে একটু শেষ সময় 1 মিনিটে জানতে চাই, যদি একটু ক্লোজিং রিমার্কস করেন। মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যে বলেছেন আয় বৈষম্য হ্রাস পেয়েছে, যেটা আমাদের এমনকি 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনার যে ব্যাকগ্রাউন্ড ডকুমেন্ট সেখানেও একই হিসাব বলছে না। বৈষম্য তেমন কমেনি। ব্যাংক কোম্পানি আইন সিদ্ধান্তের অপেক্ষায় আছে, এটা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, এবং স্বতন্ত্র পরিচালকের কথা বলেছেন। ব্যাংকের পুনঃমূলধনীকরণ হয়েছে সরকারি ব্যাংকগুলোয়, যেটা কোনো অবস্থাতেই আসলে এই লোকসানি ব্যাংকগুলোর মূলধনীকরণটা গ্রহণযোগ্য নয়, এবং স্বতন্ত্র পরিচালকের প্রভিশনগুলো একেবারেই গ্রহণযোগ্য নয়। এই জিনিসগুলো আসলে সরকারকে পুনর্বিবেচনায় আনতে হবে। অসংখ্য ধন্যবাদ শর্মিন্দু নীলুরমি, অসংখ্য ধন্যবাদ সাইদ সুফি। আমরা এতক্ষণ দেখছিলাম টালিখাতা। আমাদের আজকের বিষয় ছিল নতুন ভ্যাট আইন হলো না, বাজেটটি কি হবে। পরবর্তী দিনে আবার নতুন কোনো বিষয় নিয়ে টালিখাতায় আবারও দেখা হবে। ধন্যবাদ দর্শক আপনাদেরকে সাথে থাকার জন্য।